নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছি স্পোর্টস টুডে, আর শুরুতে চোখ রাখবো আজকের হেডলাইন্সে। সিংহাসন ধরে রাখলেন রোহিত, এগোলেন বিরাট। উল্লেখযোগ্য তথ্য হলো ক্রম তালিকার প্রথম 10-এ রয়েছে 4 ভারতীয়। অন্যদিকে গত 6 বছরে এই প্রথম বাবর আজম ওয়ানডে ক্রম তালিকায় প্রথম 5-এ থাকলেন না। গত দুবারের মতো এবারেও আইপিএল এ নিলাম হতে চলেছে দেশের বাইরে। আগামী 16 ডিসেম্বর আবুধাবিতে বসতে চলেছে মিনি নিলামের আসর। আইপিএল নিলাম মানেই টান উত্তেজনা, তবে তার আগে উত্তেজনা বাড়ায় রিটেনশন পর্ব। এক নজরে চেন্নাই সুপার কিংসের মিনি নিলাম পূর্ববর্তী রণকৌশল। আই লিগের ক্লাবগুলি যা পদক্ষেপ নিতে চলেছে তাতে ঘুমের কথাই ভুলে যেতে হবে ভারতীয় ফুটবল ফেডারেশন। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়ার সঙ্গে দিল্লিতে আলোচনায় ক্লাব প্রতিনিধিরা। সিংহাসন ধরে রাখলেন রোহিত, এগোলেন বিরাট। উল্লেখযোগ্য তথ্য হল ক্রম তালিকায় প্রথম 10-এ রয়েছে 4 ভারতীয়। অন্যদিকে গত 6 বছরে এই প্রথম বাবর আজম ওয়ানডে ক্রম তালিকায় প্রথম 5-এ থাকলেন না। ওয়ানডে ক্রিকেটে শীর্ষস্থান ধরে রাখলেন রোহিত শর্মা। ক্রম তালিকায় এগিয়েছেন বিরাট কোহলিও। অস্ট্রেলিয়া সিরিজের অনবদ্য পারফরমেন্সের পুরস্কার স্বরূপ আইসিসি ওয়ানডে ক্রম তালিকায় তাঁরা দাপট ধরে রাখলেন বলেই মনে করছে ওয়াকিবহল মহল। আর একটা উল্লেখযোগ্য তথ্য, ক্রম তালিকায় প্রথম 10-এ রয়েছেন 4 ভারতীয়। অন্যদিকে গত 6 বছরে প্রথমবার আজম ওয়ানডে ক্রম তালিকায় প্রথম 5-এ থাকলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 3 ম্যাচে 202 রান করেছিলেন রোহিত শর্মা, গড় 101। সিরিজের সর্বাধিক স্কোর তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচ করেছিলেন অপরাজিত 121। ম্যাচের সেরা তো বটেই, সিরিজের খেতাব তিনি পেয়েছিলেন। ওই অনবদ্য পারফরমেন্স পুরস্কার হিসেবে সপ্তাহ 2 আগে আইসিসির ক্রম তালিকায় 2 ধাপে উঠে এলো শীর্ষস্থানে এসেছিলেন হিটম্যান। আর এবার তার ব্যতিক্রম হলো না। 781 রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখলেন হিটম্যান। অন্যদিকে 725 রেটিং নিয়ে পঞ্চম স্থানে রয়েছে বিরাট কোহলি। উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে 74 রানে অপরাজিত ইনিংস উপহার দিয়েছিলেন বিরাট। 745 রেটিং নিয়ে ক্রম তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন অধিনায়ক শুভমান গিল। প্রথম 10-এ আরও এক ভারতীয় শ্রেয়াস আইয়ার, 700 রেটিং নিয়ে নবম স্থানে তিনি। আফগানিস্তানের ইব্রাহিম জাদরান রয়েছেন দ্বিতীয় স্থানে। নিউজিল্যান্ডের ড্যারিল মিচলে রয়েছেন তৃতীয় স্থানে। তবে পিছিয়ে পড়েছেন বাবর আজম। 83টি ইনিংস সেঞ্চুরি নেই পাক ব্যাটারের। তিনি 2 ধাপে নেমে সপ্তম স্থানে নেমে গিয়েছেন। গত বছরে এই প্রথমবার তিনি প্রথম 5-এ থাকলেন না। 2023 সালে এশিয়া কাপে নেপালের বিরুদ্ধে তার শেষ সেঞ্চুরি এসেছিল। ষষ্ঠ এবং অষ্টম স্থানে রয়েছে শ্রীলঙ্কার চরিত আশালঙ্কা, আয়ারল্যান্ডের হ্যারি টেক্কার, 10-এ ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ। হাই নিউজ নেটওয়ার্ক। গত দুবারের মতো এবারও আইপিএল এ নিলাম হতে চলেছে দেশের বাইরে। আগামী 16 ডিসেম্বর আবুধাবিতে বসতে চলেছে মিনি নিলামের আসর, এমনটাই খবর বোর্ড সূত্রে। গত দুবারের মতো এবারেও আইপিএল এর নিলাম হতে চলেছে দেশের বাইরে। দিনক্ষণ এবং ভেন্যু চূড়ান্ত করে ফেলেছে বিসিসিআই। সরকারি ঘোষণা না হলেও এবারের আইপিএল এর নিলাম আবুধাবিতে করার সিদ্ধান্ত শিলমোহর দিয়ে ফেলেছে ভারতীয় বোর্ড, এমনটাই খবর বোর্ড সূত্রে। গত 2 সংস্করণ নিলাম হয়েছে যথাক্রমে দুবাই এবং জেদ্দায়। এবার মধ্যপ্রাচ্যের 3 শহর ছিল দৌড়ে। শেষ পর্যন্ত ঠিক হয়েছে দুবাইয়ে বসবে এবারের নিলামের আসর, যেখানে এক ঝাঁক ভারতীয় ও বিদেশি ক্রিকেটারের ভবিষ্যৎ নির্ধারিত হবে। আগামী 16 ডিসেম্বর আবুধাবিতে বসতে চলেছে মিনি নিলামের আসর। অন্যান্য মিনি নিলামের মতো এবারও একই দিনে শেষ হবে নিলাম প্রক্রিয়া। বোর্ড সূত্রে খবর, 15 নভেম্বর বেলা 3টের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজিকে রিটেনশন তালিকা জমা দিতে হবে। তারপর রিলিজ হওয়া এবং নতুন নাম লেখানো ক্রিকেটারদের নিয়ে একটি বড় তালিকা তৈরি হবে মিনি নিলামের মাধ্যমে। সেই তালিকার মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলিকে বলা হবে তাদের আগ্রহের তালিকা জমা দিতে। ফ্র্যাঞ্চাইজিগুলি যেসব ক্রিকেটারদের নিয়ে আগ্রহ দেখাবে তাদের নিয়ে তৈরি হবে নিলামের চূড়ান্ত ক্রিকেটারদের তালিকা। সেই তালিকা থেকে 16 ডিসেম্বর ক্রিকেটার কিনতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলি।
কিন্তু কেন আইপিএল এর নিলাম ভিন্ন দেশে? আসলে যে সময় নিলাম হবে সে সময় ভারতের বিভিন্ন অনুষ্ঠান এবং বিয়ের মৌসুম হওয়ার হোটেল বুকিং সংক্রান্ত সমস্যা হয়। মূলত এই বিষয়টি মাথায় রেখেই গত 2 বছর বিদেশে নিলামের আয়োজন করা হচ্ছে। বিশেষ ভিন্ন প্রান্ত থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে যাতায়াত করাটা সুবিধাজনক। হাই নিউজ নেটওয়ার্ক। আইপিএল এর দল বদলের বাজারে বড় সড় চমক। সম্ভবত অর্জুন তেন্ডুলকরকে ছেড়ে দিচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স। তিনি মুম্বাই ছেড়ে চলে যাচ্ছেন সঞ্জীব গোয়েঙ্কার লখনৌ সুপার জায়ান্টসে। উল্টো দিকে লখনৌ থেকে শার্দুল ঠাকুরকে দলে নিতে পারে মুম্বাই। আইপিএল এর দল বদলের বাজারে বড় সড় চমক। সম্ভবত অর্জুন তেন্ডুলকরকে ছেড়ে দিচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স। তবে সচিন পুত্র এবারও দল পাবেন। তিনি মুম্বাই ছেড়ে চলে যাচ্ছেন সঞ্জীব গোয়েঙ্কার লখনৌ সুপার জায়ান্টসে। উল্টো দিকে লখনৌ থেকে শার্দুল ঠাকুরকে দলে নিতে পারে মুম্বাই। অর্জুন তেন্ডুলকর দীর্ঘদিন মুম্বাইয়ের সঙ্গে যুক্ত। আইপিএলে গোটা 5 ম্যাচ খেলেছেন। ঘরোয়া ক্রিকেটে আহামরি পারফরমেন্স নয়। অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি সেইভাবে তাকে নিয়ে আগ্রহ দেখায়নি। তবে বাঁহাতি পেসারকে প্রতিবারই দলে রাখে মুম্বাই। আসলে অর্জুনকে দলে নিলে ক্রিকেটীয় দিক থেকে যেটুকু সুবিধা পাওয়া যায় সেটার চেয়ে বেশি পাওয়া যায় ব্র্যান্ড ভ্যালু। রুড়ু হলেও সত্যি, সচিন পুত্র হওয়ার দরুন তিনি যে বাড়তি ব্র্যান্ড ভ্যালু দলে যোগ করেন সেটা তাকে দলে নেওয়ার অন্যতম কারণ। তবে এবার সম্ভবত অর্জুনে মোহভঙ্গ হচ্ছে 5 বারের চ্যাম্পিয়নদের। আসলে মুম্বাই এবার ভীষণভাবে চাইছে শার্দুল ঠাকুরকে। মুম্বাইয়ের অলরাউন্ডার এই পর্যন্ত নিজের রাজ্যের ফ্র্যাঞ্চাইজের হয়ে খেলেননি। শোনা যাচ্ছে সঞ্জীব গোয়েঙ্কার লখনৌ থেকে শার্দুলকে এবার কিনে নিতে পারে মুম্বাই। গত মরশুমে 2 কোটি টাকায় শার্দুলকে কিনেছিল লখনৌ। তবে এবার তারা পুরো বোলিং বিভাগ বদলে ফেলতে চাইছে, আর সেই কারণেই শার্দুলকে ছাড়ার সিদ্ধান্ত। এবার মুম্বাইয়ের সমস্যা হলো শার্দুলের 2 কোটি টাকার দাম মেটানোর টাকা এই মুহূর্তে তাদের হাতে নেই। সেই জন্য একাধিক ক্রিকেটারকে বেচতে হবে। শোনা যাচ্ছে শার্দুলের জন্য টাকা সহ অর্জুন তেন্ডুলকরকে লখনৌয়ের কাছে বেচতে চেয়েছে মুম্বাই। তাতে সঞ্জীব গোয়েঙ্কার ফ্র্যাঞ্চাইজির বিশেষ আপত্তি নেই বলেও খবর। সব ঠিক থাকলে আগামী মৌসুমে শার্দুল ঠাকুর খেলবেন মুম্বাইয়ের হয়ে, আর অর্জুন তেন্ডুলকর খেলবেন লখনৌ সুপার জায়ান্টে। দুজনকেই 2 ফ্র্যাঞ্চাইজি কিনবে নগদ দিয়ে। এর বাইরে বড় খবর হলো কেকেআর এর স্পিনার মায়াঙ্ক মার্কান্ডেকেও এবার চাইছে মুম্বাই। ইতিমধ্যেই নাইটদের সঙ্গে যোগাযোগ করেছে মুম্বাই কর্তৃপক্ষ। হাই নিউজ নেটওয়ার্ক। আইপিএল নিলাম মানেই টান টান উত্তেজনা। কোন ক্রিকেটার কোন দলে গেলেন, কার জন্য কত দূর ঝাঁপালো কোন দল, সব মিলিয়ে রোমহর্ষক। তবে তার আগে উত্তেজনা বাড়ায় রিটেনশন পর্ব। আজ এক নজরে দেখে নেব চেন্নাই সুপার কিংসের মিনি নিলাম পূর্ববর্তী রণকৌশল। আইপিএল নিলাম মানেই টান টান উত্তেজনা। কোন ক্রিকেটার কোন দলে গেলেন, কার জন্য কতদূর ঝাঁপালো কোন দল, সব মিলিয়ে রোমহর্ষক এক মুহূর্ত। তবে তার আগে উত্তেজনা বাড়ায় রিটেনশন পর্ব। আজ জানবো চেন্নাই সুপার কিংসের মিনি নিলাম পূর্ববর্তী রণকৌশল। আইপিএল এর সবচেয়ে সফল 2 ফ্র্যাঞ্চাইজির মধ্যে একটি সিএসকে। 5 বারের চ্যাম্পিয়ন, 10 বারের ফাইনালিস্ট। এই পর্যন্ত 17 মরশুম খেলে 12 বার প্লে অফের সুযোগ পেয়েছে ইয়েলো আর্মি। সাফল্যের নিরিখে মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়া আর কোনো ফ্র্যাঞ্চাইজি চেন্নাইয়ের ধারে কাছে আসে না। তবে গত 2 বছর ধরে প্লে অফে উঠতেই পারেনি মহেন্দ্র সিং ধোনির দল। তাই এবার বেশ কিছু প্লেয়ারকে ছেটে ফেলতে পারে সিএসকে। 2025 আইপিএল এর পূর্ণ স্কোয়াডটি ছিল ঋতুরাজ গায়কোয়াড় অধিনায়ক, রাহুল ত্রিপাঠী, বংশ বেদি, আন্দ্রে সিদ্ধার্থ, সাইক রশিদ, এমএস ধোনি, ডেভন কনওয়ে, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, রচিন রবীন্দ্র, রবিচন্দ্রন অশ্বিন, দীপক হুডা, জিমি ওভারটন, বিজয় শঙ্কর, স্যাম কোরন, রামকৃষ্ণ ঘোষ, মথিসা পাথিরানা, খলিল আহমেদ, মুকেশ চৌধুরী, নাথান এলিস, গুরজপনীত সিং,
अंशुल कम्बोज, कमलेश नगरकोटी, नूर আহমেদ, শ্রেয়স গোপাল। এর মধ্যে থেকে কাকে ছাড়া হতে পারে সেই প্রশ্ন উঠেছে। ডেভন কনওয়ে চেন্নাইয়ের জার্সিতে বেশ ভালো সাফল্য পেয়েছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার, তাই গত মরশুমে ৬.২৫ কোটি টাকা তাকে কিনেছিল সিএসকে। কিন্তু গত মরশুমে ৬ ম্যাচে মাত্র ১৫৬ রান করেছিলেন কিউই ব্যাটার, তাই এবার হয়তো কনওয়েকে আর রাখতে চায় না চেন্নাই। রাহুল ত্রিপাঠী আইপিএলে বেশ সাফল্য পাওয়া ব্যাটারকে গত মরশুমে ৩.৪ কোটিতে কিনেছিল চেন্নাই, কিন্তু ৫ ম্যাচে তার অবদান ৫৫ রান, স্ট্রাইক রেট ১০০-র নিচে, তাই রাহুলকে রিটেন করার কথা ভাববেই না সিএসকে। বিজয় শঙ্কর গত বছর ৩০ লক্ষের বেস্ট প্রাইস থাকা অলরাউন্ডারকে ১.২ কোটি টাকায় কিনেছিল সিএসকে, কিন্তু আশানুরূপ পারফর্ম করতে পারেননি, একটা ম্যাচেও বল করেননি, ব্যাট হাতে সংগ্রহ মাত্র ১১৮ রান। তাই ভবিষ্যতের কথা মাথায় রেখেই বিজয়কে রিলিজ করা হবে। স্যাম কুরান চেন্নাইয়ের ঘরের ছেলে হয়ে উঠেছিলেন। ২০২১ সালে আইপিএল জেতেন চেন্নাইয়ের জার্সিতে। গত বছর ২.৪ কোটিতে কুরানকে কিনলেও সেভাবে কার্যকর হতে পারেননি ইংরেজ তারকা। ৫ ম্যাচে মাত্র ১১৪ রান করেছেন তিনি, নিয়েছেন ১ উইকেট, ফলে তাকে ছেড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। জিমি ওভারটন ১.৫ কোটির বেস্ট প্রাইজে ইংরেজ পেসারকে সই করিয়েছিল চেন্নাই, কিন্তু ৩ ম্যাচে মাত্র ৬ ওভার বল করে এবং ৮৩ রান দিয়েছেন জেমি, তাই পরের মরশুমে জেমিকে ছাড়াই খেলতে পারে চেন্নাই। যদিও রিটেনশনের আবহে সবচেয়ে বেশি আলোচিত নাম রবীন্দ্র জাদেজা, তাকে রাজস্থানে ট্রেড করে সঞ্জু স্যামসংকে দলে নিতে পারে সিএসকে, এমনটাই সূত্রের খবর। এছাড়াও দীপক হুডা, গুরজাপনীত সিংদের ছেড়ে দিতে পারে চেন্নাই। মূলত ভবিষ্যতের কোর গঠন করা আপাতত সিএসকের লক্ষ্য। ২০২৫ মেগা নিলামের পর ৫ লক্ষ টাকা ছিল চেন্নাইয়ের হাতে। এবার একগুচ্ছ প্লেয়ারকে ছেড়ে দিলেও সিএসকের পার্স অন্যদিক থেকে অনেকটাই কম থাকবে। ১৫ কোটির কাছাকাছি পার্স নিয়ে মিনি নিলামে বসবে চেন্নাই ম্যানেজমেন্ট। নজরে কারা রয়েছে সিএসকের? ব্যাটিং ব্যর্থতায় গত ২ মরশুমে ভুগেছে চেন্নাই, তাই এবারের নিলামে মূলত ব্যাটারদের কিনতে চাইবে তারা। বিশেষত ভারতীয় ব্যাটার খুবই প্রয়োজন চেন্নাইয়ের জন্য। সেই সঙ্গে ডেথ ওভারে কার্যকরী বোলার কেনার পরিকল্পনা থাকতে পারে ধোনি ব্রিগেডের। হাই নিউজ নেটওয়ার্ক। এতদিন আইএসএল ক্লাবদের চিঠির পর চিঠিতে ঘুম উড়েছিল ফেডারেশন কর্তাদের। এবার আই লিগের ক্লাবগুলি যা পদক্ষেপ নিতে চলেছে তাতে ঘুমের কথাই ভুলে যেতে হবে ভারতীয় ফুটবল ফেডারেশনের। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়ার সঙ্গে দিল্লিতে আলোচনায় ক্লাব এতদিন আইএসএল ক্লাবদের চিঠির পর চিঠিতে ঘুম উড়েছিল ফেডারেশন কর্তাদের। এবার আই লিগের ক্লাবগুলি যা পদক্ষেপ নিতে চলেছে তাতে ঘুমের কথা ভুলেই যেতে হবে ভারতীয় ফুটবল ফেডারেশনের। আইএসএল আয়োজন নিয়ে যখন ল্যাজে গোবরে অবস্থা ভারতীয় ফুটবল কর্তাদের, তখন মোটামুটি বিদ্রোহ করে বসল আই লিগের ক্লাবগুলি। পরিস্থিতি বুঝে ঠান্ডা করার জন্য তড়িঘড়ি করে চিঠি পাঠিয়ে আই লিগের ক্লাবগুলির সঙ্গে বুধবার রাতে জুম কলে মিটিং করতে চেয়েছিলেন ফেডারেশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল সত্যনারায়ণ। কিন্তু আই লিগের ক্লাবগুলি ফেডারেশনের ওপর এতটাই বিরক্ত যে ফেডারেশনের মিটিংকে বাইপাস করে বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়ার সঙ্গে দিল্লিতে আলোচনায় ক্লাব প্রতিনিধিরা ঠিক করেছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীকে আই লিগ আয়োজন নিয়ে তাদের সমস্যা তুলে ধরার পর ফেডারেশনের সঙ্গে আলোচনায় বসবেন। কিন্তু আই লিগ ক্লাবগুলি কেন ফেডারেশনকে বাইপাস করে সরাসরি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চাইল? এর উত্তরও এদিন আই লিগের ক্লাবগুলি সরাসরি ফেডারেশনের ডেপুটি সেক্রেটারি জেনারেলকে পাঠিয়েছে। এদিন বিকেলে আই লিগের ক্লাবগুলিকে চিঠি পাঠিয়ে জানানো হয় রাত ৮টায় ক্লাবগুলির সঙ্গে জুম মিটিং হবে। ক্লাবগুলির সঙ্গে চিঠি পাঠিয়ে জানায় গত কয়েক মাস ধরে আই লিগ শুরুর জন্য ক্লাবগুলি বারবার চিঠি পাঠিয়ে মিটিং চাইলেও সাড়া দেয়নি ফেডারেশন। আর এদিন মাত্র ৩ ঘন্টার নোটিসেই মিটিং করতে চাইছে ফেডারেশন। যখন ক্লাবগুলির প্রতিনিধিরা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর সঙ্গে মিটিং করার জন্য দিল্লি পৌঁছে গিয়েছে, স্বাভাবিকভাবেই আই লিগের ক্লাবগুলি ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবের সঙ্গে আর মিটিংয়ে বসেনি। তবে চিঠির মাধ্যমে আই লিগ নিয়ে বেশ কয়েকটি প্রস্তাব ক্লাবগুলি দিয়েছে।
বলা হয়েছে যারা আইএসএল করবে তারাই যেন আই লিগের আয়োজন করে, সঙ্গে বিভিন্ন চ্যানেলে যেন আই লিগ দেখানো হয়। এদিন বুধবার সকাল থেকেই ফেডারেশনের পক্ষে চিঠি চাপাটি পর্ব শুরু হয়। 3 বছর ধরে পরিকল্পনা করার সুযোগ পেয়েও কিছুই করা সম্ভব হয়নি। আর এদিন দুপুরে সব কার্যনির্বাহী কমিটির সদস্যদের চিঠি পাঠিয়ে সত্যনারায়ণ জানান বিকেল 5টার মধ্যে লিগ নিয়ে তাদের পরিকল্পনা জানাতে। ফেডারেশনের ডেপুটি সেক্রেটারি জেনারেলের তরফে এই চিঠি পেয়ে অবাক হয়ে যায় সদস্যরা। কয়েকজন চিঠির উত্তরে জানান এর আগে আইএসএল এর টেন্ডার নিয়ে কার্যনির্বাহী কমিটিতে আলোচনা শুরু হলেও তা সম্পূর্ণ হয়নি, কিন্তু তারপর সদস্যদের আর কিছুই না জানিয়ে সবকিছু করে নেওয়া হয়। তাহলে এই সময় আর পরিকল্পনা জানিয়ে কি হবে? এরপরেই আইএসএল এর ক্লাবগুলিকে চিঠি পাঠিয়ে ফেডারেশনের তরফে অনুরোধ করা হয় সন্ধ্যে 7টার সময় জুম কলে উপস্থিত থাকতে। ইস্টবেঙ্গল সহ আইএসএল এর বেশিরভাগ ক্লাবগুলি মিটিং এড়িয়ে যান। ছিল নর্থ ইস্ট ইউনাইটেড, এফসি গোয়ার মতো কিছু ক্লাবগুলি। তাতে মিটিংয়ে উপস্থিত ক্লাবরা দ্রুততার সঙ্গে আইএসএল শুরুর অনুরোধ জানান ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবেকে। তাতে কল্যাণ জানান পুরো বিষয়টি এই মুহূর্তে আদালতের বিচারাধীন বিষয়, ফলে তিনি নিশ্চিত করে কিছু কথা দিতে পারছেন না, সবকিছু আদালত জানাবে। তবে বেশ কিছু ক্লাব প্রস্তাব দেন আইএসএল হলে তার সম্প্রচারের খরচ ক্লাবগুলো নিজেরাই দিতে রাজি হয়েছে। তবে পাশাপাশি ক্লাবগুলি রীতিমতো বিরক্ত ফেডারেশন সভাপতির আচরণে। আইএসএল এর ক্লাবগুলিকে এড়িয়ে ফুটবলারদের এজেন্টদের ধরে বিভিন্ন ক্লাবের অধিনায়কদের সঙ্গে মিটিং করেন কল্যাণ চৌবে। আর এতেই বিরক্ত হয়েছে ক্লাবগুলি। তাদের বক্তব্য হলো ক্লাব অফিসিয়ালদের না জানিয়ে ফেডারেশন কিভাবে আলাদা করে তাদের ফুটবলারদের সঙ্গে মিটিং করতে পারেন। এদিকে সুপার কাপের বাইরে আইএসএল এর বেশিরভাগ ক্লাবগুলি তাদের প্র্যাকটিস বন্ধ করে বসে আছে। পাশাপাশি আইএসএল এর টেন্ডার ব্যর্থ হওয়ার পর ফেডারেশন জানিয়েছিল পুরো বিষয়টি আদালতে তুলে ধরা হবে, কিন্তু এখনো পর্যন্ত সেই রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয়নি। মনে করা হচ্ছে সব পক্ষের সঙ্গে কথা বলার পরই এবার রিপোর্ট দেবে ফেডারেশন। হাই নিউজ নেটওয়ার্ক। বয়স এখন 40। আগামী বছর বিশ্বকাপের সময় বয়স দাঁড়াবে 41। ততদিন সম্ভবত 1000 গোল ঝুলিতে চলে আসবে তার। শুধু অধরা বিশ্বকাপের লড়াই থাকবে আমেরিকায়, আর সেটাই শেষ বিশ্বকাপ হবে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর জন্য। এবার পর্তুগিজ কিংবদন্তি নিজে মুখেই সে কথা জানালেন। বললেন 2026-এই শেষ বিশ্বকাপ খেলবেন তিনি। বয়স এখন 40। আগামী বছর বিশ্বকাপের সময় বয়স দাঁড়াবে 41। ততদিনে সম্ভবত 1000 গোল ঝুলিতেও চলে আসবে। শুধু অধরা বিশ্বকাপের লড়াই থাকবে আমেরিকায়, আর সেটাই শেষ বিশ্বকাপ হবে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর জন্য। পর্তুগিজ কিংবদন্তি নিজেই মুখে জানালেন 2026-এই শেষ বিশ্বকাপ খেলবেন তিনি। এই মুহূর্তে রোনাল্ডোর গোল সংখ্যা 953। সামনে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ আছে। পর্তুগাল এখন 4 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে গ্রুপ এফ এর শীর্ষে রয়েছে, ফলে যোগ্যতা অর্জন সময়ের অপেক্ষা। দীর্ঘ ফুটবল কেরিয়ারে একবার ইউরোকাপ ও দুবার উয়েফা নেশনস লিগ জিতেছেন, শুধু বাকি বিশ্বকাপ জয়। 2026-এ আমেরিকা, কানাডা, মেক্সিকোয় আয়োজিত টুর্নামেন্টে সেটাই লক্ষ্য থাকবে। লক্ষ্য পূরণ হবে কিনা সেটা তো সময় বলবে, কিন্তু 2026 এই শেষ বিশ্বকাপ খেলবেন রোনাল্ডো। সেই নিয়ে 5 বারের ব্যালন ডি'র জয়ী তারকা বলছেন, বিশ্বকাপের সময় আমার বয়স হবে 41। আমার মতে সেটা খুব বড় প্রতিযোগিতা হতে চলেছে আমার জন্য। হ্যাঁ, ওটাই আমার শেষ বিশ্বকাপ হবে। তখনই কি আন্তর্জাতিক ক্যারিয়ারে শেষ ম্যাচ হতে চলেছে? কবে অবসর নেবেন তিনি? আল নাসের তারকার সংযোজন, সত্যি কথা বলতে সেটাও তাড়াতাড়ি হবে। হয়তো আরও 1-2 বছর ফুটবল খেলব। 14 নভেম্বর আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ আছে পর্তুগালের। যদিও রোনাল্ডো চিরপ্রতিদ্বন্দ্বী মেসি 2026-এর বিশ্বকাপ খেলা নিয়ে সংশয়ের কথা জানিয়েছেন। আমি দলের জন্য বোঝা হতে চাই না। যদি মনে হয় দলকে সাহায্য করতে পারবো, যেভাবে খেলতে চাই সেভাবে খেলতে পারবো, তবেই খেলব। এবার রোনাল্ডো জানালেন 2026-এর বিশ্বকাপই শেষ। স্পষ্টতই বিশ্ব ফুটবলের একটা যুগ শেষ হতে চলেছে। হাই নিউজ নেটওয়ার্ক। স্পোর্টস টুডে এখনকার মতো এই পর্যন্তই। খেলার দুনিয়ার বিভিন্ন খবরের সাথে আপডেট থাকতে চোখ রাখুন হাই নিউজে।